সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে সুস্বাগতম। ফকিরহাট কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। তোমাদের সাথে উপস্থাপনায় আছি আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কাজী আজহার আলী কলেজ, ফকিরহাট, বাগেরহাট। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। তোমরা প্রয়োজন হলে আমাকে মেইল করতে পারো অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। নিয়মিত অনলাইন ক্লাসের আজ মূলত আমাদের আলোচ্য বিষয় হলো একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষার ফিনান্স, ব্যাংকিং, বীমা। আজ আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের উপর আজ হবে আমাদের প্রথম ক্লাস, এবং ক্লাসটি মূলত অষ্টম অধ্যায়টি মূলত আলোচনা করা হয়েছে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের উপর। তো অষ্টম অধ্যায়ের প্রথম খণ্ড আজ আমাদের অনলাইন ক্লাসের 31তম ক্লাস। তো দেখি পরবর্তী স্লাইডে কি আছে। মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, অষ্টম অধ্যায়, প্রথম খণ্ড। তো আজকের লেকচার শুরু করার আগে আমরা একটি বিষয় একটু দেখে নিই, সেটা হলো গত লেকচারে আমরা মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো গত বিষয়ে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, তারপরেও তোমাদের একটু মনে করিয়ে দিই। আমার নিয়মিত ক্লাসগুলো যদি তোমরা অ্যাটেন্ড করে থাকো তাহলে নিশ্চয়ই দেখেছো যে গত ক্লাসে আমরাই আলোচনা করেছিলাম সপ্তম অধ্যায়টা নিয়ে, এবং সপ্তম অধ্যায়ের উপর সর্বশেষ ক্লাসটি আমি গত ক্লাসে নিয়েছিলাম। আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সুযোগ ব্যয়, গড় মূলধন ব্যয়, ভার আরোপিত গড় মূলধন ব্যয়, ভার আরোপিত গড় মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি সমূহ, ভার আরোপিত গড় মূলধন ব্যয়ের উপর বিস্তারকারী উপাদান সমূহ নিয়ে। তো আশা করি এগুলো তোমাদের খেয়াল আছে। তো আমি আজ আলোচনা করব আমার পরবর্তী টপিকস, এবং আজকের অধ্যায় যেটা সেটা হলো আলোচনা করছি। আজকের পাঠ শেষে তোমরা কি জানতে পারবে? আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে মূলধন, বাজেটিং ও বিনিয়োগের সিদ্ধান্তটা কি। মূলধন বাজেটিং এর ধারণা সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে। মূলধন বাজেটিং এর গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা অথবা সুবিধা অথবা তাৎপর্য, এগুলো তোমরা জানতে বা বুঝতে পারবে। মূলধন বাজেটিং সিদ্ধান্তের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচ্য বিষয়গুলো নিয়ে তোমরা জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রথম স্লাইডে। আজকের প্রথম স্লাইডটা মূলত আমরা আলোচনা করব মূলধন বাজেটিং ও বিনিয়োগের সিদ্ধান্তের উপর। তো আমরা মূলধন বাজেটিং নিয়ে আমরা বেশ কিছু যে গত ক্লাসগুলো আলোচনা করছিলাম সেই ক্লাসগুলোতে মূলধন বাজেটিং এর উপরে বেশ কিছু ইনফরমেশন ছিল। তো আজকে আমরা মূলত দেখব মূলধন বাজেটিং এর সাথে বিনিয়োগের যে সিদ্ধান্ত যেটা আসে সেটার উপর ভিত্তি করে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তার মানে কি? তার মানে আমরা বিনিয়োগ করতে পারি বিভিন্ন প্রকার। এটা হতে পারে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এটা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে সম্পৃক্ত যে বিনিয়োগগুলা সেটাই হচ্ছে মূলত মূলধন বাজেটিং। আর মূলধন বাজেটিং এর সংজ্ঞা আমরা আগেও দেখেছি। তো এখনো আমি তোমাদের একটু মনে করিয়ে দিই, সেটা হলো মূলধন বাজেটিং এ মূলত আলোচনা করা হয় কি আমাদের যে স্থায়ী সম্পদ আছে, যে মূলধন আছে, সেটাকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাবো, আমাদের ব্যবসায় কাজে লাগিয়ে যেন আমরা আমাদের ব্যবসার অগ্রগতি করতে পারি, অগ্রগতি সাধন করতে পারি, সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো দেখি আমরা কি বলছে পরবর্তীতে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক হবে, আদৌ লাভজনক হবে কিনা তা জানার জন্য মূলধন প্রক্রিয়া হিসাবে মূলধন বাজেটিং কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয়। মূলধন বাজেটিং এ যত বেশি সঠিক হবে, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্য ও টিকে থাকা তত বেশি দৃঢ় হবে। তার মানে কি? তার মানে প্রতিষ্ঠানের মূলধন বাজেটিংটা যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু প্রতিষ্ঠানটা টিকে থাকতে পারবে। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এক্ষেত্রে মূলধন বাজেটিং কৌশল হিসাবে গড় মুনাফার হার, পে ব্যাক সময়, পিবিপি,
নেট এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, আন্তঃআয় হার, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয় মূলধন বাজেটিংয়ের ওপর সঠিক দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করে, আর সঠিক দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে। তাই মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। তো তাহলে তোমরা বুঝতে পারছো, এখানে আমার মনে হয় তোমাদের আর কোনো ডাউট থাকার কথা না। তো এখানে আমরা কি দেখতে পারলাম যে আসলে মূলত হচ্ছে মূলধন বাজেটিং এর মাধ্যমেই কিন্তু একটা প্রতিষ্ঠান তার অবস্থান সম্পর্কে, তার মূলধনটাকে কিভাবে বিনিয়োগ করবে এই সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং এইটার মাধ্যমে কিন্তু তারা সেই কাজগুলোকে সম্পূর্ণ করে থাকে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইড আমাদের আলোচনা করা হয়েছে মূলধন বাজেটিং এর ধারণার উপর। মূলধন বাজেটিং এর বেশ কিছু ধারণা আছে, সেটার উপর আলোচনা করা হয়েছে। তো মূলধন বাজেটিং এর ধারণা এইখানে মূলত এইখানে আমি এতক্ষণ যে কথাটা তোমাদের বললাম এইখানেই মূলত সেই বিষয়টাই আলোচনা হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। সহজ কথায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেটাই হলো মূলধন বাজেটিং। তো এখানে দেখো একটি আমরা উদাহরণ দেখতে পারি, একটি প্রকল্প কি পরিমাণ নগদ অর্থের বহির্গমন ঘটাতে পারে, প্রকল্প চালু হতে কত সময় লাগতে পারে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা থেকে কি হারে অন্তঃপ্রবাহ ঘটবে, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ঝুঁকির মাত্রা কেমন হবে ইত্যাদি সঠিকভাবে অনুধাবন করতে হবে। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে সহায়তা করে থাকে সঠিক পদ্ধতিতে মূলধন বাজেটিং। এইখানের মূল পয়েন্টগুলো হচ্ছে মূলত এটা। তো উপরের পর্যালোচনা থেকে যেটা আসে আমরা সেটা নিয়ে একটু দেখি। মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা কি বুঝতে পারছো? সহজ কথা, দীর্ঘ সময়ের জন্য যেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং করা হয়ে থাকে, এটা বুঝতে সমস্যা নাই। মূলধন বাজেটিং প্রকল্প মূল্যায়ন ব্যবহার করে থাকে, প্রকল্প মূল্যায়ন ব্যবহার করা হয়। মূলধন বাজেটিং কৌশল ব্যবহার করে প্রকল্প মূল্যায়ন করা হয়, মানে একটা প্রকল্প আমাদের জন্য লাভজনক হবে কিনা ক্ষতিকারক হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। মূলধন বাজেটিং একাধিক প্রকল্প হতে লাভজনক প্রকল্প নির্বাচনে সহায়তা করে, মানে অনেকগুলা প্রকল্প আছে, এখান থেকে যেটা আমাদের জন্য লাভজনক সেটা নির্বাচিত করতে সাহায্য করে, কি সেটা নির্বাচিত করতে আমাদের সাহায্য করে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং প্রক্রিয়া নগদ অন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও নগদ বহিঃপ্রবাহের মধ্যে তুলনা করে সাধারণত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। তো কি নগদ অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের মধ্যে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। তো এখানে তো তাহলে বুঝতে পারছো যে মূলধন বাজেটিংটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে একটা বিজনেস আমরা রান করতে যাচ্ছি, সেই বিজনেসটা রান করতে হলে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কতটা ভালো হলে আমরা ব্যবসাটা করতে পারবো, এটা কিন্তু মূলত মূলধন বাজেটিংই আমাদের এটা আমাদের নির্ণয় করে থাকে, এবং এইটাই থেকেই কিন্তু আমরা বিষয়গুলো জানতে পারি। তো এখন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো আমরা যে বিষয়টা এবার নিয়ে আলোচনা করব পরবর্তী টপিক, সেটা হলো মূলধন বাজেটিং এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা বা তাৎপর্য। তো পরীক্ষায় তোমাদের আসতে পারে যে মূলধন বাজেটিং এর প্রয়োজনীয়তা কি, একই কথা, গুরুত্বও একই কথা, সুবিধাও একই কথা, তাৎপর্য একই কথা। তো এখানে দেখি মূলধন বাজেটিং এর আমাদের গুরুত্ব, সুবিধা বা তাৎপর্যটা কি। মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি, অবশ্যই, কারণ মূলধন বাজেটিং যে প্রতিষ্ঠান জানবে না বা যে ব্যক্তি জানবে না সে কিন্তু প্রকৃত অর্থায়নটা সঠিকভাবে করতে পারবে না। তো একটি প্রতিষ্ঠান যখন সর্বোচ্চ মুনাফা অর্জন করতে যাবে এবং যখন সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার পরিস্থিতিতে তারা যাবে, তখন কিন্তু তাদের মূলধন বাজেটিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো দেখি এখন প্রথম পয়েন্টে আমাদের তাহলে কি আলোচনা করছে, রাইট ইনভেস্টমেন্ট ডিসিশন। তো মূলধন বাজেটিং এর প্রথম যে বিষয়টা আসছে সেটা হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত। আমাদের বিনিয়োগের জন্য বিভিন্ন আমাদের প্রকল্প থাকতে পারে, কিন্তু মূলধন বাজেটিংটা যখন আমরা করে থাকি তখন কিন্তু অনেকগুলা প্রকল্পের ভিতর হতে কোন প্রকল্পটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা সেটা করতে পারি, সেটা নির্ণয় করতে পারি কিন্তু মূলধন বাজেটিং এর মাধ্যমে। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হলো আর্নিং প্রফিট। আমরা মুনাফাটাকে অর্জন করব কিভাবে, প্রতিষ্ঠান
কেন করে থাকি আমরা, তোমরা বলতে পারবা? হ্যাঁ, আমরা যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে থাকি আমরা অবশ্যই মুনাফা অর্জনের জন্য, এবং এই মুনাফা অর্জনের জন্য কিন্তু মূলধন বাজেটিং একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের সিদ্ধান্তটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু আমাদের মূলধন, আমাদের যে আমরা যে বিনিয়োগটা করছি সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে, এবং মূলধন বাজেটিং এর মাধ্যমে আমরা কিন্তু এই ঝুঁকিটাকেও পরিমাপ করতে পারি। তো তৃতীয় যে বিষয় আসছে সেটা হচ্ছে বিনিয়োগের বিশাল আকার। স্থায়ী সম্পদ ক্রয়, সংযোজন, আধুনিকায়ন ও প্রতিস্থাপন প্রভৃতি ক্ষেত্রে সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়। ফলে কোনো কারণে সিদ্ধান্ত ভুল হলে সেটি সংশোধন করার সাধারণ সুযোগ থাকে না, আর সংশোধন সুযোগ না থাকলে বড় অঙ্কের মাশুল দিতে হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং কৌশল সঠিকভাবে প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করলে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের যে সম্ভাবনা তা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো তাহলে কি বিষয়টা কি বুঝতে পারছো, যে আমরা যে বড় টাকা যে ইনভেস্ট করব সেটা যদি মূলধন বাজেটিং এর জ্ঞান তোমাদের থেকে থাকে বা প্রতিষ্ঠানের থেকে থাকে, তাহলে কিন্তু তারা বড় ধরনের যে সমস্যা ক্ষতির সম্মুখীন হতে পারে সেটা থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব। তো পরবর্তীতে আরো বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো আমরা দেখে যাই। পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হলো ভবিষ্যৎ নগদ প্রবাহ চিহ্নিতকরণ। কোনো প্রকল্পে কি পরিমাণ তহবিল বিনিয়োগের জন্য প্রয়োজন হবে, বিনিয়োগের থেকে কি পরিমাণ নগদ অন্তঃপ্রবাহ হতে, তা মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়, যার ফলে কোনো প্রকল্প সম্পর্কে মতামত প্রকাশ সহজ হয় ও প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহের অগ্রিম পরিকল্পনা গ্রহণ করতে পারে। তো এটা সহজেই বুঝতে পারছে, এটার ব্যাখ্যা করলাম না। ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কাজ করছে আমাদের একটা প্রকল্প রান করতে গেলে, যে কোনো প্রকল্প রান করতে গেলে ব্যয়ের পরিমাণ অত্যন্ত বেশি থাকতে পারে, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য মূলধন বাজেটিং আমাদের গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে মূলত আমরা ব্যয়টাকে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যয়টাকে মিনিমাইজ করলে আমাদের প্রতিষ্ঠান ভালো করতে পারবে, সেটা মূলত মূলধন বাজেটিং থেকে করা সম্ভব। পরবর্তীটা আসছে কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশনটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো বিজনেসের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু কম্পিটিশনের সম্মুখীন হয়ে থাকি, কারণ আমাদের কোনো বিজনেস কিন্তু ইজিলি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে মূলধন বাজেটিংটা করা থাকলে কি হয়, আমরা কম্পিটিশনগুলোকে বা আমাদের যারা কম্পিটিটর আছে তাদের এইখান থেকে আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারি এবং এগুলোকে সমাধান করতে পারি। যে এখানে তোমাদের দেখছো বলাই আছে, বিভিন্ন কথা বলছে। ক্রমশ বৃদ্ধি করা হয় মূলধন প্রকল্পের বিভিন্ন চাহিদা সম্পর্কিত উপাত্ত গ্রহণ বিনিয়োগ করে বিনিয়োগের প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। এবং সর্বশেষ পয়েন্ট যেটা আছে সেটা হলো আমাদের ঝুঁকি হ্রাস। আমরা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকে থাকে, যে কোনো বিনিয়োগে, যে কোনো লেভেলের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বেশ কিছু ঝুঁকি থেকে থাকে, এবং এই ঝুঁকিটাকে হ্রাস করার জন্য কিন্তু আমাদের মূলত মূলধন বাজেটিংটা জানতে হবে, যে কোথায় বিনিয়োগ করলে আমাদের ঝুঁকিটা বেশি হবে, কোথায় বিনিয়োগ করলে ঝুঁকিটা কম হবে, কোথায় বিনিয়োগ করলে রিটার্নের পরিমাণ কেমন হবে, সেসব বিষয়গুলো কিন্তু মূলত আমরা মূলধন বাজেটিং এর মাধ্যমেই জানতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তারপরেও বুঝতে না পারলে বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আছি, তোমরা আমাকে নক করো, আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করব। তো পরবর্তী টপিকসে চলে আসি। পরবর্তী টপিকস হলো আমাদের মূলধন বাজেটিং সিদ্ধান্তের প্রকারভেদ। তো মূলধন বাজেটিং তো আমরা বুঝলাম, এবার যেটা আসছে সেটা হচ্ছে মূলধন বাজেটিং যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম, এটা যে বিভিন্ন যে প্রকারভেদ আছে সেটা আমরা একটু আলোচনা করি। তো প্রথম প্রকারভেদটা কি আছে, এক্সট্রেক্ট গ্রহণ বা বর্জন সিদ্ধান্ত, মানে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব নাকি বর্জন করব। তো আমরা বিষয়টা একটু পড়ি। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে এটি একটি মৌলিক এবং বহুল প্রচলিত সিদ্ধান্ত। যদি প্রকল্পে গ্রহণীয় হয় তবে তাতে বিনিয়োগ করা হবে, অন্যথায় নয়। সাধারণত যে সকল প্রকল্পে প্রতিদান হার বেশি তা গ্রহণ করা হয়, অন্যগুলো বর্জন করা হয়। স্বাধীন প্রকল্পগুলো নির্বাচনের ক্ষেত্রে এ পদ্ধতিটি ব্যবহার করা হয়। স্বাধীন প্রকল্প বলতে সেই প্রকল্পগুলোকে বোঝায় যেগুলো একটি অন্যটির প্রতিদ্বন্দ্বী নয় এবং প্রতিটি গ্রহণের ফলে অন্যটি বাতিল হয় না। তার মানে কি, যে প্রকল্প থেকে আমি 10টা প্রকল্প নিয়েছি, তার মধ্যে মনে করো 5টা প্রকল্প একই ধরনের, বাদ বাকি 5টা প্রকল্প আর এক ধরনের। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে 5টা প্রকল্পের ভিতর, প্রথম 5টা প্রকল্পের ভিতর
যে প্রকল্প থেকে আমি বেশি প্রফিট অর্জন করতে পারবো সেই প্রকল্পেই আমি ইনভেস্ট করব, এবং বাদবাকি আর যে 5টা প্রকল্প থাকছে সেক্ষেত্রে আমি আর ওদের ভিতর থেকে যেটা আছে সেটাই। তার মানে কিন্তু ওই প্রতি 5টা প্রকল্প কিন্তু স্বাধীন। তো বুঝতে পারছো তো, এইখানে যে 5টা প্রকল্প থেকে একটা নিব, এখানে 5টা প্রকল্প, কারণ এখানে যেহেতু তাদের ধরন আলাদা, সুতরাং ইনভেস্টমেন্ট আমাদের আলাদা হতেই পারে। তো আরো বিস্তারিত আমাদের বই ক্লাসরুমে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে যেটা আছে সেটা হলো পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। তো এটা কি, এটা আমরা একটু দেখি। পরস্পর বর্জনশীল প্রকল্প কোনগুলা? তো মুনাফা অর্জন, একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জনের বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাওয়ার আশায় তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে। ফলে প্রতিষ্ঠান মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপর। কারণ ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানের মুনাফা পরিবর্তে ক্ষতির আশঙ্কায় বেশি থাকে। মূলধন বাজেটিং সিদ্ধান্ত একটি কারবারের উপরোক্ত সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এখানে কি বলছে মূলত, একটি প্রতিষ্ঠানের যেখান থেকে আমরা বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবো, সেক্ষেত্রেই আমরা বিনিয়োগটা করব মূলধন বাজেটিং এর মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে আমরা কি আসছে, 3 নম্বর পয়েন্টে আমরা যেটা আসছে সেটা হলো বিনিয়োগের বিশাল আকার। বিনিয়োগের স্থায়ী সম্পদ ক্রয়, সংযোজন, আধুনিকায়ন, প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে সাধারণত বড় অঙ্কের তহবিলের প্রয়োজন হয়। ফলে কোনো কারণে সিদ্ধান্তের ভুল হলে সেটি সংশোধন করার সাধারণত সুযোগ থাকে না, আর সংশোধনের সুযোগ থাকে বলে বড় অঙ্কের মাশুল দিতে হয়। এই ক্ষেত্রে মূলধন বাজেটিং কৌশলসমূহ সঠিকভাবে প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করলে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের যে কোনো সম্ভাবনা তা পরিত্রাণ পাওয়া যায়। তো তার মানে কি, মূলধন বাজেটিং এর মাধ্যমে কিন্তু আমরা লাস্ট অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট যেটা থাকে সেটা থেকে কিন্তু সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো তাহলে গুরুত্ব তাৎপর্য এগুলো বুঝতে, এগুলাকে তোমরা ইচ্ছা করলে আরো শর্ট শর্ট পয়েন্ট আকারে ভাগ করে লিখতে পারবে। তো পরবর্তী টপিকসে আমরা চলে আসি। না, এইখানে আরো বেশ কিছু পয়েন্ট আমাদের আছে, সেই পয়েন্টগুলো আমরা দেখব। সেটা হচ্ছে মূলধন বাজেটিং এর প্রকারভেদ, হ্যাঁ, মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ। তো মূলধন বাজেটিং এর বিবেচ্য বিষয়সমূহ যেগুলো আছে সেগুলো আমরা একটু আলোকপাত করে যাই। তো মূলধন বাজেটিং এর বিবেচ্য বিষয়গুলো প্রথমে হচ্ছে সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প। আমাদের যতগুলা প্রকল্প আছে তার ভিতর থেকে যে প্রকল্পটায় আমরা বিনিয়োগ করলে আমরা লাভবান হতে পারবো, সেই সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পটাকে আমরা মূলধন বাজেটিং এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি, এবং এটাই কিন্তু এই মূলধন বাজেটিং কিন্তু এটা নিয়ে আলোচনা করে। দ্বিতীয়টা হচ্ছে প্রকল্পে ব্যয়, যে আমরা যে প্রকল্পটি করলাম সেই প্রকল্পে কতটা ব্যয় হচ্ছে সেটা নির্ভর করবে কিন্তু আমাদের মূলধন বাজেটিং এর উপর। তো আমরা প্রকল্পটা আসলে ফিনান্স ব্যাংকিং এর মূল কাজটাই কিন্তু আসলে এই মূলধন বাজেটিংটার পরেই চলে যায়। তো তোমরা যারা ফিনান্স ব্যাংকিং এ স্পেশালিস্ট হচ্ছ, তো এই জন্য কিন্তু চ্যাপ্টারটি শেষের দিকে দিয়েছে, আমরা অলরেডি অষ্টম অধ্যায়ে পৌঁছে গিয়েছি। তো প্রকল্পের ব্যয়টাও কিন্তু আমাদের ভুল থাকলে ভুলটা শুধরে দিবে, এবং কোন প্রকল্পে কিভাবে ব্যয়টা করতে হবে সেটাও কিন্তু মূলধন বাজেটিং আমাদের নির্ণয় করে দিয়ে থাকে। তো পরবর্তীতে আর পয়েন্টটা কি আছে আমরা দেখি। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রকল্পে নগদ যে প্রবাহ সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে আমাদের মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সম্ভাব্য যে বিনিয়োগটা করা হয়ে থাকে এটা আমরা নির্ণয় করে থাকি। প্রকল্পের মেয়াদকাল। তো বিনিয়োগের প্রকল্পে সাধারণত একই মেয়াদকাল হয় না, প্রতিটি প্রকল্পের ভিন্ন ভিন্ন হতে পারে। প্রকল্পের মেয়াদকাল ভিন্নতার উপর প্রকল্পের ঝুঁকির মাত্রা তারতম্য ঘটতে পারে। তাই মূলধন বাজেটিং এ প্রকল্প মূল্যায়নে মেয়াদকাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারছো তোমরা? প্রকল্পের ভগ্নাংশের মূল্য। এবার হচ্ছে একটা প্রকল্পে ভিন্ন ভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত করো। এই ভগ্নাংশগুলোকে, কোনো প্রকল্পের ভগ্নাংশের মূল্য আবার একেবারেই থাকে না, কোনোটার অংশ থাকে। এইটা নির্ণয় করার জন্য আমরা মূলধন বাজেটিং করে দিই। আমরা ম্যাথমেটিক্স গুলো যখন করব তখন বিষয়গুলো বেরিয়ে আসবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রকল্পের ঝুঁকি। আমাদের একটা প্রকল্পে অনেক ঝুঁকি, অনেক ধরনের রিস্ক বা ঝুঁকি থাকতে পারে, এগুলা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা মূলধন বাজেটিংটা করতে পারি, যে কোন প্রকল্পে বিনিয়োগ করলে ঝুঁকি বেশি, কোনটা বিনিয়োগ কম। এরপর যেটা চলে আসছে সেটা হলো বাট্টার হার বা ডিসকাউন্টিং রেট।
মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণের জন্য বাট্টার হার নির্ণয় একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাট্টার হার নগদ প্রবাহ অনুযায়ী কোনো প্রকল্প নির্বাচন করতে হলে যে প্রকল্পে নেট প্রেজেন্ট ভ্যালু ধনাত্মক বা ওই ধনাত্মক প্রকল্প গ্রহণ করে, অপরদিকে প্রকল্পের ধনাত্মক কি ঋণাত্মক নেট প্রবাহ তা নির্ভর করে থাকে। তার মানে কি, আমরা যদি বাট্টার হারের মাধ্যমে আমরা প্রকল্প কি ধনাত্মক হবে না ঋণাত্মক বা লাভজনক বা ক্ষতিকারক হবে সেটা নির্ণয় করতে পারি। পরবর্তী পয়েন্টে যেটা আছে সেটা হলো মূলধন মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রকল্প সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করার পর এর মূল্যায়ন করা হয়। প্রকল্প মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি পদ্ধতি বেছে নেওয়া হবে তার নির্ণয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব প্রাসঙ্গিক উপাদান। তো এইগুলাই হচ্ছে মূলধন বাজেটিং এর আজকের বিষয়সমূহ। তো আমার আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বাড়ির কাজ থাকবে মূলধন বাজেটিং এর গুরুত্ব, প্রয়োজনীয়, তার সুবিধা বা তাৎপর্য। এটা নিয়ে তোমরা আগামী ক্লাসে আলোচনা, তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আমরা আগামী ক্লাসে আলোচনা করব অষ্টম অধ্যায় দ্বিতীয় খণ্ড। আর এক কথা বারবার বলবো না, বই উৎসগুলা কোথা থেকে পেয়েছি তোমরা জানো নিশ্চয়ই। এখানে আমার সাথে কন্ট্যাক্ট করার সকল ধরনের ইনফরমেশন আছে, তোমরা যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ভালো মানে তোমরা যেন লেখাপড়াটা কন্টিনিউ করে যাও এই আশা করছি। এবং আমার নেক্সট ক্লাসগুলোতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কাজী আজহার কলেজ, ফকিরহাট, বাগেরহাট। সকলকে অসংখ্য ধন্যবাদ।